মৌলা 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 दरारे दरारे माथे पे मौला मरम्मत मुकद्दर की कर दो मौला मेरे मौला। দর্শক সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ব্যান্ড সিলসিলার ফাউন্ডার ভোকালিস্ট খালিদ হাসান আবিদ। আজকে তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, বিশেষ করে কাওয়ালি নিয়ে একটা যে হাইপ চলছে এই মুহূর্তে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। সিলসিলার অনেকগুলো গল্প আছে, অনেকে হয়তো বা জানেন না, সেই গল্পগুলো একটু তুলে ধরতে চাই, আশা করি ভালো লাগবে। এই মুহূর্তে আসলে কাওয়ালির একটা জোয়ার চলছে, সিলসিলা ব্যান্ড অনেক ব্যস্ত সময় পার করছে, কেমন চলছে সব কার্যক্রম? চলছে, ভালোই চলছে, আমাদের রেগুলার প্রোগ্রাম চলতেছে, কাওয়ালি ব্যান্ড বিভিন্ন ক্যাম্পাস জুড়ে চলতেছে আর কি। সিলসিলাকে মানুষ ডাকতেছে কাওয়ালি শোনার জন্য। আচ্ছা, স্পেসিফিকভাবে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে সিলসিলা কি আসলে মূলত কাওয়ালি ভিত্তিক ব্যান্ড দল নাকি অন্যান্য গানের সঙ্গে ইনভলভমেন্ট আছে? দেখুন, আমাদের সিলসিলা আসলে শুধু কাওয়ালি ভিত্তিক যে তা না, আমরা কাওয়ালি গাই, মূলত আমরা কাওয়ালি দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমাদের এটা নিয়ে সামনে অনেক প্ল্যান, শুধু কাওয়ালি থাকবে না, সব গান থাকবে, ফোক গান থাকবে, লোকগীতি থাকবে, নজরুল থাকবে, আমরা ফরুক আহমেদকে তুলে আনবো, এভাবে যারা রয়েছে আল মাহমুদকে তুলে আনবো, সবার গান আমাদের ভিতরে থাকবে। সিলসিলা সারা বাংলাদেশের সাংস্কৃতিক একটা বিপ্লবের মতো থাকবে, শুধু আমরা কাওয়ালিতে থাকবো না, আমরা কাওয়ালিও চর্চা করব। মোট কথা হচ্ছে আমাদের সংস্কৃতিকে ইন্টারন্যাশনালি একটা ভাইব দেওয়ার জন্য। যেমন আপনি দেখে থাকবেন যে বার্কলি যে একটা মিউজিক ইনস্টিটিউট আছে আমেরিকার বোস্টনে, ওখানে কিন্তু খুব সুন্দরভাবে কুন ফায়াকুন গানটা গাওয়া হয়েছে, এবং সব ধর্মবর্ণ নির্বিশেষে। ওখানে ইন্ডিয়ানরা ছিল, ব্রিটিশরা ছিল, বিভিন্ন ধর্মে, তারা কিন্তু একই সাথে একই কণ্ঠে আবেগ দিয়ে ওই গানটা শুনলে আপনার মনেই হবে না যে কে গেয়েছে, ইন্ডিয়ানরা গেয়েছে না অন্য কোনো জাত ধর্মের সিঙ্গাররা গেয়েছে। হোয়াইট স্কিনের মানুষ কুন ফায়াকুনের কণ্ঠে মগ্ন হয়ে আছে। এই যে একটা ব্যাপার, তা সিলসিলার এরকম একটা প্ল্যান। এটা শুধু কাওয়ালি বা শুধু ধর্মকেন্দ্রিক একটা থাকবে না, এটা একটা সংস্কৃতি, এটা অনেক ওয়াইড, এটা বিস্তৃত থাকবে অনেক। এটাই আমাদের সামনের প্ল্যান। সিলসিলা ব্যান্ডের যে উত্থানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই গল্পটা যদি একটু বলতেন। দেখুন, ক্যাম্পাসে আমরা বন্ধুরা, আমার আরেকজন ফাউন্ডার বন্ধু লুৎফুর রহমান, আমরা ফার্স্ট ইয়ার থেকে ক্যাম্পাসে গুনগুন করতাম হামদাদ, নজরুলের গান, এই গান সেই গান, বিভিন্ন গান। তো ওই যাত্রা থেকে আমরা দেখতাম ক্যাম্পাসে আমাদের হামনাদ গাওয়াটা খুব চ্যালেঞ্জ নিয়ে গাইতাম। আমরা ক্যাম্পাসে এক জায়গায় বসতাম গান গাইতে, আশেপাশে তাকাতাম যে কেউ সন্দেহ নজরে দেখতেছে কিনা। সিচুয়েশনটা তখন ওইভাবে তৎকালীন সময় এইভাবে ছিল। তো তখন একটা জেদ কাজ করে যে এইভাবে তো হয় না, এটা একটা ক্যাম্পাস, এখানে সবাই সবার মতো সংস্কৃতির চর্চা করবে, হামনাদ গাবে, নাচ গাইবে, গজল গাবে, কাওয়ালি গাবে। তো ওই থেকে আমরা দুই বন্ধুর সিলসিলার শুরু। আমরা নাম দিয়েছি সিলসিলা, একটা পেজ খুলেছি সিলসিলা। টুকটাক ভিডিও ক্যাম্পাসের আনাচে কানাচে, অলিতে গলিতে, আমাদের শহীদ মিনারের সামনে বসে কোনো দিন, কার্জনে বসে কোনো দিন, এই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, মল চত্বরের সামনে, কলা ভবনের সামনে আমরা টুকটাক গান গাই, ভিডিও করি, নজরুলের গান গাই, রবীন্দ্রনাথের যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই গানটাও গেছে। এই গানটা নিয়ে একটা মজার স্মৃতিও আছে। যখন এটা গাই তখন আমি পাঞ্জাবি পরা, আমার মাথায় একটা টুপিও ছিল। তখন কিছু লোক এসে বসলো, এনজয় করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় এনজয় করলো। তো তখন থেকে মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু রবীন্দ্রনাথ সঙ্গে এভাবে ওয়েলকাম করে সবাই আসে বসে, তো নজরুলের গান অন্যান্য গানগুলোতে কেন নয়, ওই গানগুলো গাইতে আমাদের এত ভয় কিসে? ওই থেকে আমাদের সিলসিলা যাত্রাটা শুরু করি আমরা। 2022 সালে একটা ঘটনা ঘটেছিল আপনাদের সঙ্গে, কাওয়ালি কনসার্ট আয়োজন করেনি, সেই ঘটনাটা যদি একটু আমাদেরকে বলতেন। 2022 সালের জানুয়ারি মাসে আমরা একটা আয়োজন করি যে আমরা টিইসিতে একটা কাওয়ালি গানের আসর দিব। আচ্ছা, তো ভাবছিলাম যে হুট করে হামনাদ দিলে সবাই রিলেট করতে পারবে না, কারণ হামনাদের সাথে, কারণ ক্যাম্পাসের যে একটা বিস্তৃত বিভিন্ন ধর্ম থাকে, বিভিন্ন ইসের থাকে, তো কাওয়ালিটা আমরা দেখছি সবাই শুনে, ভিন্ন ধর্মাবলম্বীর লোক সে কুন ফায়াকুন শুনে, তাজেদার হারাম শুনে, কোক স্টুডিও আতিফ আসলামের গানে
শত শত মিলিয়ন ভিউজ, শুধু মুসলিমদের ভিউজ না, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা গানটাকে এনজয় করে। তো ওই জায়গা থেকে আমরা ধর্মীয় ব্যাপারটাকে না, কাওয়ালিটাকে আমরা করে যে সবাই আসবে শুনবে, আমরা আয়োজন করি সিলসিলার ব্যানারে ক্যাম্পাসের। আরও কাওয়াল থাকে, পুরান ঢাকার বিখ্যাত নাদিম কাওয়াল থাকে, প্রফেশনাল একজন কাওয়ালকে আমরা রাখলাম। অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট অনেক বড়, রিচ আমাদের প্রত্যাশার বাইরে চলে গিয়েছিল। আমরা গান শুরু করব 7টা বাজে, বাট 5:30টার দিকেই আমাদের টিএসসির পায়রা চত্বর ভরা মানুষের লোকারণ্যে, আমরা নিজেরাই অবাক। তো টিএসসি থেকে আমরা শুরুতে ওইভাবে প্রোগ্রাম চালানোর আশ্বাস পেলেও আমরা ব্যবস্থাপনার দিক থেকে পাচ্ছি না, মাইক পাইনি, সাউন্ড পাইনি, লাইট পাইনি। মানে এগুলো ছাড়াই গাইতে হবে, এগুলো আমাদেরকে দেওয়ার কথা ছিল, দেয়নি। তো আমরা বাহির থেকে ভাড়া করে আনার একটা ছিল আমাদের। তো এর মাঝখানে অনেক কাহিনী হয়েছে। আমাদেরকে কেন্দ্রীয় ছাত্রলীগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ থেকে ফোন করা হয়েছে যে কারা আয়োজন করতেছে, আমাদের সাথে কথা বলবে। আমরা পজিটিভলি নিছি যে ছাত্রলীগের ভাইয়েরাও থাকবে আমাদের সাথে। ভালো লাগছে যে তাহলে হয়তো কোনো ঝামেলা হওয়ার আশঙ্কা নাই, কারণ ক্যাম্পাসে এই ধরনের হলে তাদের আচরণ কেমন সেটা আমাদের আগে থাকতেই জানা ছিল। তো ফোন পেয়ে আমরা বিষয়টাকে পজিটিভলি নিয়েছিলাম। তো তারপর আর আমাদের সাথে যোগাযোগ করা হয়নি, কয়েকবার ফোন করার পর ফোন ধরাও হয়নি। তো আচ্ছা ঠিক আছে, তাদের হয়তো ব্যস্ততা থাকতে পারে। তো আমরা নিজেদের মতন করে প্রোগ্রাম শুরু গুছিয়ে করছি। তো লোকারণ্য, অথচ লাইট নেই পায়রা চত্বরের মতন জায়গায়। আমরা ওয়েট করতেছিলাম আমাদের ডেকোরেশন আসবে, সাউন্ড সিস্টেম আসবে, তারপর আমরা শুরু করব। কিন্তু তার ভিতরেই বিভিন্নভাবে কয়েক দফায় গুজব রটনাকারের মতো হঠাৎ করে স্টেজের পিছন দিয়ে আগুন। আসলে আগুন ধরেছিল? নো, জাস্ট গুজবের, যাতে একটা ছত্রভঙ্গ হইলে অনুষ্ঠানটা সহজেই পণ্ড হবে। আমার মতে ওদের টার্গেটটা ছিল অনুষ্ঠান পণ্ড করা, শুরুর দিকে অনুষ্ঠানটা হতে দিবে না। তো তারপর আমরা ওদিকে কান দিইনি, নিজেদের মতন করি। ততক্ষণে মানুষ বেশি হওয়ার কারণে আমরা খালি মুখে দফ দিয়ে গান শুরু, খালি মুখে, মানুষও সায় দিয়ে গাচ্ছে। তার হয়তো 5-10 মিনিট পরে আমি ছিলাম স্টেজের কোনায়, স্টেজের ওই পাশ থেকে হামলা শুরু। কারা হামলা করলো? হামলা করেছে আমাদের পরিচিত ছাত্রলীগের যে তৎকালীন কমিটি ছিল। আর কারা কারা হামলা করেছে সেটাও বের হয়েছে পরে, কারা হামলা করেছে, কার নেতৃত্বে কি। তো হামলা করে এই যে এই পাশে ইনস্ট্রুমেন্ট ছিল, হারমোনিয়াম, তবলা, ওগুলো ভাঙা শুরু করছে। আর সামনে ফিমেল অডিয়েন্স ছিল, অনেক অডিয়েন্স ছিল, অনেক দূর দূর থেকে মানুষ আসছে। সবচেয়ে কষ্টের জায়গা এটা যে আমাদের এই আয়োজনটা ছিল নিরপেক্ষ, কোনো ছিল না, একটা কাওয়ালে একটা সাংস্কৃতিক আয়োজন। এই আয়োজনে অনেক দূর দূরান্ত থেকে গেস্ট আসছিল, তাদের উপরে আঘাত হয়েছে, এমনভাবে হঠাৎ করে হামলা করছে, তাদের অনেক ইনজুর্ড হয়েছে। পুরান ঢাকা থেকে যে আমাদের গেস্ট নাদিম কাওয়াল আসছিল, তার ফ্যামিলি সহ আসছিল, যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একটা কাওয়ালি হচ্ছে, সে নিজ উৎসাহে ফ্যামিলি নিয়ে আসছিল উপভোগ করতে। তার ফ্যামিলির উপরও হামলা হয়েছে, উনি নিজেও আহত হয়েছে, ইনস্ট্রুমেন্টসগুলো ভাঙা হয়েছে। যাচ্ছে তাই 2 মিনিটের ভিতরে ওই জায়গাটা খালি হয়ে গেছে, অনেক লোক আহত হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে। ওরা আর তখন কোনো দিকে কেয়ার করে নাই, হামলা চালাইছে। তো ওই আমাদের প্রোগ্রামটা পণ্ড হয়ে যায়। কিন্তু এই যে বাধাটা আসলো, মানে কাওয়ালি কনসার্টে বাধাটা কেন আসলো, কারণটা কি হতে পারে আপনাদের কাছে কি মনে হয়? আমাদের সাংস্কৃতিক যে একটা জেদ, যে হাম, নাদ, গজল, কাওয়ালি ক্যাম্পাসে হয় না, ডোমিনেটেড এক প্রকার, এইটা কেন? এই জিনিসটা ভাঙার জন্য আমরা চেষ্টা করছি, এই জন্য আমরা টিএসসিতে ওইটা দিয়েছি। এখন তারা এটা প্রতিপক্ষ হিসাবে নিয়েছে কিনা, বা এটাকে তারা তাদের ক্ষমতার টিকে থাকার জন্য অন্তরায় মনে করেছে কিনা, এটা তারা ভালো বুঝবে। একজন সুস্থ মস্তিষ্কের নাগরিক এবং একজন সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি কোনো দলের রাইটস নাই যে কোনো কালচারাল কোনো ব্যাপারকে, কোনো কালচারাল কোনো গোষ্ঠীকে ডোমিনেট করে রাখা, সে যে সরকার থাকুক। তো তারা কেন ওটা করেছিল, এটা এই উত্তরটা তারাই দিবে। এবং এই যে হামলা করেছে, আমি মনে করি এই হামলার বিচার হওয়া উচিত। আপনারা কি কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েছিলেন বা এখন কি নিচ্ছেন কিনা বিষয়ে? আমরা ওই হামলার পর দিনই প্রতিবাদী কাওয়ালি হয়েছে, এবং মানুষ বলেছিল যে ঘরে ঘরে কাওয়ালি বাজবে, ঘরে ঘরে কাওয়ালি বাজবে। হ্যাঁ, তো ওই সময়টায় হয়তো বিভিন্ন কারণে ইনস্ট্যান্ট না হইলেও
ঘরে ঘরে কাওয়ালির ব্যাপারটা এখন চলতেছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, ওই সময় একটা প্রোগ্রাম দমিয়ে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল, তার প্রাকৃতিক শাস্তি এখন প্রতিটা ক্যাম্পাসে কাওয়ালি হচ্ছে, এবং এই নেপথ্যের গল্পের সিলসিলা, এটা একদম পরিষ্কার। আর মামলার ব্যাপারটা আমরা পরবর্তী পদক্ষেপ দেখি কি করা যায়। আমরা প্রতিবাদী কাওয়ালি করেছি এবং এই হামলাটাকে তারা বিভিন্নভাবে কি বলেন অন্যভাবে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিল। তারা বলেছে যে নিজেরা হামলা করছে, আরও উদ্ভট কথাবার্তা। আর সত্যি যেটা হয়েছে এটা মানুষ জানে, এবং কেন করেছে আশা করি এই উত্তরটা কোনো একদিন তাদের কাছ থেকে পাবো। কাওয়ালির নিয়ে কিছু একটু বিতর্ক আছে এমন যে অনেকে বলে যে যেই গানটা মাজারে গাওয়া নিষিদ্ধ বা বিতর্ক হয়, সেই গানটাও এখন আপডেট ভার্সন হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাজছে। তাহলে মাজারে কেন নিষিদ্ধ হচ্ছে বা মাজারে গাওয়া নিয়ে কেন বিতর্ক হয়? আসলে এইটার কি কোনো সম্পর্ক আছে? না, এই অভিযোগ মোটেও সত্য হয় না। কারণ আমরা জানি যে প্রত্যেকটা বিষয়ে মানুষের ইখতিলাফ, মত পার্থক্য থাকে। মাজারের কাওয়ালিতে যেমন মত পার্থক্য রয়েছে, ক্যাম্পাসের কাওয়ালিতেও মত পার্থক্য রয়েছে। পার্থক্য নেই কে বলেছে? অবশ্যই পার্থক্য রয়েছে। যেমন আপনি কাওয়ালি করেন, এটা নিয়ে অনেক, যেমন বংশগত কাওয়াল যারা, তাদের প্রশ্ন থাকতে পারে যে কাওয়ালি হচ্ছে না, কি কাওয়ালি গাছে কাওয়ালি হচ্ছে না। আবার যারা কাওয়ালিকে অপছন্দ করে তারা বলবে যে কাওয়ালি কেন গাচ্ছে। তো এই সব কিছুকে আমরা ব্যালেন্স করি। আর যারা বলছে কাওয়ালি হচ্ছেন, আসলে দেখেন কাওয়ালি হচ্ছে একটা সাধনার ব্যাপার। বংশগতভাবে কাওয়ালির চর্চা হয়ে আসছে, কিন্তু তার রিচ সীমিত। আমরা ইউনিভার্সিটির স্টুডেন্টরা, বিশেষ করে আমরা সিলসিলা যখন কাওয়ালিটা শুরু করেছি, এটার রিচ কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী। এটাকে আপনাকে স্বীকার করতেই হবে। অবশ্যই আপনি দরবার ভিত্তিক কাওয়াল হন, বংশগত কাওয়াল হন, কাওয়ালি যারা এখন গাচ্ছে তাদের সমালোচনা করেন, কিন্তু আপনাকে এই ক্রেডিট দিতে হবে। এই যে আপনি কাওয়াল হিসাবে সমাদর পাচ্ছেন, ইভেন আপনারাও প্রফেশনাল কাওয়ালরা কিন্তু এই জোয়ারে ইনভাইটেশন পাচ্ছেন বিভিন্ন ক্যাম্পাস, একদম পাচ্ছেন না তা না। যেটা একদম প্রায় বন্ধ হয়ে গেছিল সেটা এখন শুরু হয়েছে এবং সবাই মধ্যে ছড়িয়ে গেছে। আপনাদের গণ্ডি যে সীমাবদ্ধ ছিল বিভিন্ন দরবার, বিভিন্ন মাজার, তা থেকে আপনারা কিন্তু গণমানুষের কাছে, এই তরুণ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় সব জায়গায় প্রজন্মের কাছে আপনারা পরিচিতি পাচ্ছেন। আর এই জিনিসটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। ছাত্ররা যারা কাওয়ালিকে ভালোবাসে, কাওয়ালি গায়, ওরা এটাকে লালন করলে ওরাও আস্তে আস্তে ইমপ্রুভ করবে। সমস্যা নাই, উৎসাহ দিতে তো আমাদের সমস্যা নাই। আস্তে আস্তে ইমপ্রুভ করবে, মানগত দিক দিয়ে, গুণগত দিক দিয়ে ইমপ্রুভ করবে। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের সিলসিলা শুধু কাওয়ালি নিয়ে না, আমরা এই যে কথা শুরুতে যেটা বলছিলাম যে সাংস্কৃতিককে একটা আন্তর্জাতিকীকরণ, যেটা ওই যে মিউজিক ইনস্টিটিউট বার্কলের কথা যে তুলে আনছিলাম, যে ওখানে এই উপমহাদেশ ওই উপমহাদেশ সব একাকার, এক কণ্ঠে কুন ফায়া কুন তাজেদার হারাম গাবে। সমস্যা নেই তো, গানের কোনো দেশ নেই, গানের কোনো ধর্ম নেই, ভাষা নেই। তো আপনি এটাকে উর্দু, পাকিস্তানি, এটা তো আমি বলবো যে আপনি জোর করে একটা জিনিস লালন করতেছেন, যে ডোমিনেশন আপনি করবেন। আপনিও জানেন যে এর সাথে কোনো দেশের কোনো ভাষারকে দমিয়ে রাখা হয় না। আমরা বাংলা ভাষার শত্রু না। আমরা নজরুল গাই, আমরা রবীন্দ্রনাথ গাই, আমরা সব গাই, আমরা কাওয়ালিও গাইব, সমস্যা কি? হোয়াইট স্কিনের ওরা যদি কুন ফায়া কুন গাইতে পারে নির্দ্বিধায়, ওদের কালচার তো নষ্ট হয়ে যাচ্ছে না? অবশ্যই। তো বাংলালিরা উর্দু কাওয়ালি গেলে এখানে হবে না। এটাকে আপনাকে ওই চিন্তাধারায় আগাতে হবে এবং মনকে আরো দৃঢ় করতে হবে। আচ্ছা, একটু একটা প্রসঙ্গ আনতে চাই। যেহেতু কাওয়ালি নিয়ে নিউজ হচ্ছে, বলছিলাম যে আমি কমেন্ট সেকশন চেক করি, কেন জানি আমাদের দেশের মানুষ কাওয়ালির সঙ্গে ধর্মের একটা বিষয় টেনে নিয়ে আসে। অনেকে বলে যে বাদ্যযন্ত্র দিয়ে যেহেতু গান বাজনা গাওয়া ঠিক নয় ইসলাম ধর্ম মতে, তাহলে কাওয়ালি কিভাবে ইসলামে? আসলে গান কি বা কাওয়ালি কি আসলে এই ধরনের কোনো ব্যাপার আছে বা এই ধরনের কোনো ইনভলভমেন্ট আছে? আমি বলি, মানে একদম মানে পিওর কথা যেটা, সেটা হচ্ছে কাওয়ালি গানটা বাদ্যযন্ত্র ছাড়া হবে না, হয় না। ওই যে বললাম যে এই কাওয়ালি যখন হয়েছে, তার প্রয়োজনে তবলা আছে, তার আরও 1000 বছর আগের কথা, এগুলো আবিষ্কার হয়েছে। তো এই জিনিসগুলোকে আপনি স্কিপ কিভাবে করেন? কাওয়ালি যারা চর্চা করবে। আর হারাম হালালের ব্যাপারটা, সেটা সম্পূর্ণ আপনার উপর ছেড়ে দেব। আপনি নিজ দায়িত্বে যখন হিন্দি গান শোনেন, আপনি জানেন এটা হারাম, কিন্তু শুনছেন তো, আপনি শুনছেন নিজ দায়িত্বে। তো কাওয়ালিটা আপনি নিজ দায়িত্বে নেন, ইখতিলাফি ব্যাপারে গেলাম না, আপনি বিনোদন হিসাবেই নেন। এখানে কি বলা হয় ওই জিনিসটা খেয়াল করেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যাচ্ছি না, আমি বলছি
আধ্যাত্মিকতার জায়গা। ইশক, মোহাব্বত, আধ্যাত্মিকতার অনুভূতি ওই জায়গা থেকে কিন্তু কাওয়ালিটার চর্চা শুরু হয়েছে। এখন ইনস্ট্রুমেন্ট ছাড়া যদি করেন হামনাথ হইতে পারে, আল্লাহর প্রশংসা হবে, আল্লাহ হবে, কিন্তু এই যে কাওয়াল যে উৎপত্তি, কল যোগ আল এবং তার যে চলমান যে প্রক্রিয়া, ওইটা আপনি ইনস্ট্রুমেন্ট ছাড়া করতে পারবেন না। একটা মজার প্রসঙ্গে আসতে চাই, উপদেষ্টা আসিফ মাহমুদ, আমরা দেখে যে সোশ্যাল মিডিয়ায় তিনি কাওয়ালি গাইছেন এবং সিলসিলা ব্যান্ডের সদস্য ছিলেন যথাসম্ভব। তার সঙ্গে আসলে সিলসিলা ব্যান্ডের কি সম্পর্ক, বা তিনি এখন কোথায়, এখন কি আর গান গাইছেন না কাওয়ালি? দেখেন, ওই যে বললাম যে সিলসিলার প্রতিষ্ঠা লগ্নে, তো এই যে গানের প্রতি ভালোবাসা, ওই জায়গা থেকে প্রচুর বাংলা গান হয়েছে, প্রচুর বাংলা গানেও আড্ডা দিছি, মন আমার দেহ করি, এই সন্ধান করি, এই গানগুলোর পাশাপাশি কাওয়ালিও গেছে, খাজা মেরে খাজা, ওর একটা ক্লিপসই হয়েছে। তো এই গানগুলো ভালো লাগা থেকে, ওই যে বললাম যে ধর্মীয় জিনিসটা আপনি একটা ইসে রাখেন, এই কাওয়ালিটা একটা জনরা, ওই জায়গা থেকে আমরা একসাথে চর্চা করতাম। ইভেন আসিফ মাহমুদ আমাদের সাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রামেও গিয়েছে, সিলসিলা অন্যতম একজন সদস্য প্রতিষ্ঠাকালীন। তো এখন আমরা জানি তার ব্যস্ততা। তাহলে আসিফ মাহমুদ মানে নট উপদেষ্টা আসিফ মাহমুদকে, শিল্পী আসিফ মাহমুদকে কি আমরা খুব শীঘ্রই কাওয়ালি গাইতে দেখবো কিনা সিলসিলা ব্যান্ডের সঙ্গে? হ্যাঁ, আমরা অবশ্যই সামনে টিএসসিতে কাওয়ালির আয়োজন করব, তখন আমরা উপদেষ্টা আসিফ মাহমুদকে পাবো। এবং শিল্পী হিসেবে, দর্শক বা হ্যাঁ উপদেষ্টা হিসেবে? হ্যাঁ, এটা অনেক মানুষের দাবি, কমেন্ট সেকশনও আসিফ মাহমুদের কাওয়ালি শুনতে চাই। আপনার কাছে জানতে চাই যে কাওয়ালি আপনিও তো শুনেন, আপনার পছন্দের তালিকায় কারা আছে? আমার অবশ্যই নুসরাত ফাতেহ আলী খান, সেটা তো বলতেই হবে, কাওয়ালি শিল্পী কথা আসলে ওনার কথা আসবেই। ওয়ার্ল্ড ওয়াইড একজন কাওয়াল, যিনি সারা পৃথিবীতে কাওয়ালি। আমরা জানি যে ইমরান খানের সাথে সফরে ওয়ার্ল্ড ট্যুরের মাধ্যমে তিনি কাওয়ালিকে বিশ্বব্যাপী একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন। তারপরে সুফি গান, যেমন কাওয়ালি গান আছে, সুফি গান জাবেদ আলীর গান খুব ভালো লাগে। এই যে একটু আগে যে আমরা শুরুতে যে গাইলাম মওলা মেরে মওলা, এআর রহমান হচ্ছে কম্পোজিশন করেছেন। তারপরে যে হালের যারা রয়েছে, রাহাত ফাতে আলী খান, উনিও একটু মানে বলিউড সংমিশ্রণে তরুণদের কাছে তুলে ধরেন কাওয়ালিটাকে, এটাও বেশ উপভোগ করি। আবিদ ভাই, আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, শেষমেশ বলতে চাই যে এখন তো মুক্ত সংস্কৃতি চর্চাও চলছে, নতুন বাংলাদেশ হয়েছে। একজন নতুন বাংলাদেশে এই মুহূর্তে আসলে আপনার একজন নাগরিক হিসেবে চাওয়া পাওয়া কি, বা আপনার সিলসিলা ব্যান্ডে যারা ভক্ত আছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে কিনা? নতুন বাংলাদেশের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে, আমি যেহেতু একজন সাংস্কৃতিক মানুষ, তো ওই জায়গায় আমার প্রত্যাশা থাকবে যে ভবিষ্যতে সুস্থ সংস্কৃতি চর্চা, আমাদের ভিতরে কোনো হীনমন্যতা থাকবে না। আমরা যে যেটা লালন করি, যে যেটা করি, স্বাধীনভাবে চর্চা করব এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, একজন সুনাগরিক হিসাবে যেন নিজের মত প্রকাশ করতে পারি এবং একজন নাগরিকের যে অধিকার, ওইটা সুন্দর মতো আমরা গ্রহণ করতে পারি। সবচেয়ে এইটাই থাকবে আমার নতুন বাংলাদেশের কাছে চাওয়া। এবং সিলসিলার ফাউন্ডিং মেম্বার এবং ভোকাল হিসেবে আমার থাকবে, সিলসিলাকে বাংলাদেশে আমরা একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। যেটা বললাম আর কি, যে সাংস্কৃতিক কোনো সীমাবদ্ধতা থাকবে না আমাদের এখানে কাওয়ালি হবে, হামদ হবে, নাত হবে, নজরুল হবে, রবীন্দ্রনাথ হবে, লোকগীতি হবে, বাউল গান হবে, সব টাইপের হবে। সারা বাংলাদেশ ব্যাপী আমরা কাজ করব। এখানে আমরা শুধু উর্দু, কাওয়ালি, হিন্দি এগুলো নিয়ে আমরা সীমাবদ্ধ থাকবো না, কিন্তু উর্দু এবং হিন্দি বিজাতি সংস্কৃতি হিসাবে আমরা এগুলোকে বয়কট করব, এই ধরনের মানসিকতা আমরা রাখবো না। অনেক আড্ডা দিয়েছে আপনার সঙ্গে, শেষমেশ আরেকটা গান শুনতে শুনতে বিদায় নিতে চাই। কোন গানটা শোনাবেন? হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা।